বাংলাদেশ 1970। এটি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ঝড় নামে পরিচিত, যা বিশ্বকে প্রায় শেষ করে দিয়েছিল বলে জানা যায়, এবং বেশিরভাগ মানুষের ধারণা নেই যে এটি ঘটেছিল। 1970 সালে ভারতের অদূরে অবস্থিত একটি ছোট্ট উপসাগরে মেঘগুলি গর্জন করে প্রমাণ দিয়েছিল যে একটি বিশাল ঝড় আঘাত হানতে চলেছে। কিন্তু 800 মাইল উত্তরে দৈনন্দিন জীবনযাপনকারী পূর্ব পাকিস্তানিরা এই আসন্ন হুমকি সম্পর্কে অবগত ছিলেন না। 1970-এর 8ই নভেম্বর ধীরগতির একটি ঘূর্ণায়মান মেঘের কুণ্ডলীকে বঙ্গোপসাগরের গভীরে একটি ছোট্ট গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসাবে শনাক্ত করা হয়। 9 নভেম্বর এই একদিনে মেঘের কুণ্ডলী দ্রুত পরিবর্তিত হয় এবং একটি পূর্ণাঙ্গ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়, যা একটি হারিকেন বা ঘূর্ণিঝড়ের সূচনা করছিল। 10ই নভেম্বর ঝড়টি শক্তিশালী হয় এবং সে তার স্বতন্ত্র গতিপথ তৈরি করে। রাডার পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় যে ঝড়টি আশঙ্কাজনক গতিতে পূর্ব পাকিস্তানের উপকূলের দিকে সরাসরি অগ্রসর হচ্ছে। অবশেষে 11ই নভেম্বর ঝড়টি একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সবচেয়ে শক্তিশালী শ্রেণীতে পরিণত হয়, একটি প্রবল ঘূর্ণিঝড় যা থামার কোনো লক্ষণ ছাড়াই স্থলের দিকে অগ্রসর হতে থাকে। বেশিরভাগ মানুষ বঙ্গোপসাগরের এই ঝড়টিকে উপেক্ষা করেছিলেন, কারণ এই এলাকায় ঝড়ের ঘটনা খুবই সাধারণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কেউই জানত না মেঘের এই ছোট্ট সংগ্রহটি সম্পূর্ণ আলাদা এবং এটি ধ্বংসের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হতে চলেছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি প্রমাণ ছিল যে একটি ঘূর্ণিঝড় কত বড় ক্ষতি করতে পারে, এবং এই ভোলা সাইক্লোন তার দুর্দান্ত উদাহরণ। আজকের ভিডিওতে আমি আপনাকে বাংলাদেশের সেই করুণ ইতিহাস সম্পর্কে বলতে চলেছি, সেই ঘূর্ণিঝড় যা বিশ্বকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছিল। আপনি জানলে অবাক হবেন এই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা প্রায় 5 লক্ষ, যা ছিল পশ্চিম পাকিস্তানিদের একটি ঘোর ষড়যন্ত্র। আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ঘূর্ণিঝড়টি যখন পূর্ব পাকিস্তানে আসতে পড়ে তখনই জানা যায় যে আসলে এই ভোলা সাইক্লোন কতটা বিপজ্জনক ছিল, যা সম্পর্কে স্কট কার্নি এবং জেসন মিকলিয়ান দি ভোর্টেক্স নামে একটি বই লিখেছিলেন, যেখান থেকে জানা যায় এটি শুধুমাত্র একটি ঘূর্ণিঝড়ের গল্প ছিল না, এখানে লুকিয়ে ছিল বিশ্বকে প্রায় ধ্বংস করার ইতিহাস। ঝড়টি যখন পূর্ব পাকিস্তানের দিকে এগিয়ে আসতে থাকে তখন থেকে শুরু হয় সেই রাজনৈতিক ষড়যন্ত্রের ইতিহাস। ঝড়টি আসার পূর্বে পূর্ব পাকিস্তানিরা এর বিশালতা সম্পর্কে জানতেন না। স্বাভাবিকভাবেই একটি ঝড় আসার পূর্বে সেই দেশের আবহাওয়াবিদরা রাডার পর্যবেক্ষণ করে ঝড়ের হিংসাত্মক দিক সম্পর্কে মানুষকে সতর্ক করে, কিন্তু এই ক্ষেত্রে এমনটা ঘটেনি। পূর্ব পাকিস্তানিদের কোনো ধারণাই ছিল না যে ঝড়টি প্রথম কোন স্থানে আসতে চলেছে। এই জরুরিকালীন পরিস্থিতিতে তাদের সাথে এই রাজনৈতিক খেলা একটি নিখুঁত খুন বলতে পারেন। 1970 সালে পূর্ব পাকিস্তান একটি আলাদা ভূখণ্ড ছিল, যাদেরকে পশ্চিম পাকিস্তান জরুরি ব্যবস্থা যেমন রাডার, সাইরেন বা ভালো বাসস্থান প্রদান করেনি। সুতরাং পূর্ব পাকিস্তানিদের কাছে ঝড়ের মুখোমুখি হওয়ার মতো কোনো ব্যবস্থাই ছিল না। এবং আশ্চর্যের বিষয় হলো যে দেশগুলি পূর্ব পাকিস্তানকে ঘিরে ছিল, যেমন ভারতবর্ষ, তাদের কাছে যথেষ্ট ভালো আবহাওয়া শনাক্তকরণ ব্যবস্থা ছিল, এবং প্রথমবার যখন এটি গঠিত হয়েছিল তখন ভারত ঝড়টিকে শনাক্ত করেছিল। ভারত জানত যে ঝড়টি পূর্ব পাকিস্তানের দিকে ধেয়ে আসে, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত দুটি যুদ্ধের কারণে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ছিল, যার ফলস্বরূপ ভারতের কোনো আগ্রহই ছিল না যে পাকিস্তানিদের সতর্ক করবে। মূলত পূর্ব পাকিস্তানিরা কারো কাছ থেকেই কোনো খবর পায়নি, তাই স্পষ্টতই পূর্ব পাকিস্তানিদের জন্য এই ধরনের ঝড় অপ্রস্তুত এবং বিনা সুরক্ষায় আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য এটি একটি বিশাল বড় সমস্যা হিসেবে প্রমাণিত হয়, যা একেবারে ভয়ঙ্কর বলা যায়। কারণ আপনি যদি না জানতে পারেন আসলে কখন ঝড় আসতে চলেছে, তা আপনার কাছে ঘুমের মধ্যে মৃত্যুর সমতুল্য। এছাড়াও 12 নভেম্বর এক আলো আধারির রাতে এই গোটা বিপর্যয়ের আরও একটি বিপজ্জনক অংশ ছিল ভরা পূর্ণিমা, কেননা একটি পূর্ণিমায় ঘূর্ণিঝড় তার তাণ্ডব বেশি চালাতে পারে এবং ঝড়টি তার ধ্বংসের সম্পূর্ণ স্তরে পৌঁছাতে পারে, যে কারণে ভোলা ঘূর্ণিঝড় ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ঝড় ছিল। পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে জোয়ারের মাত্রাকে 20% বাড়িয়ে দেয়। সুতরাং সেই রাতে জোয়ার ইতিমধ্যে অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে, ফলে তীরে জলের পরিমাণ বেড়ে যায়। ভোলা ঘূর্ণিঝড়ের কাছে এখন আরও সুবিধা হয়ে ওঠে ধ্বংসাত্মক তাণ্ডব দেখাতে, যা আক্ষরিক অর্থে গোটা সমুদ্রের জল টেনে নিয়ে যেতে পারে
এবং পূর্ব পাকিস্তানের ভূমি দখল করতে পারে। ভরা কোটালের রাতে ভোলা ঘূর্ণিঝড় যেন আগুনে ঘি ঢালার মতো হয়ে ওঠে। যাই হোক, বাসিন্দারা অবশেষে 12 তারিখে কিছু বিপর্যয়ের সতর্কতা পায়, যখন ইতিমধ্যে ঘূর্ণিঝড় তার প্রাথমিক তাণ্ডব দেখাতে শুরু করেছে। পূর্ব পাকিস্তানের অনুন্নত আবহাওয়াবিদ বিভাগ অবশেষে একটি প্রতিবেদন জারি করে এবং ঘূর্ণিঝড়ের একটি রেডিও বার্তা ছড়িয়ে দেয়। কিন্তু আবহাওয়াবিদ বিভাগের কাছে সীমিত তথ্য ছিল, কারণ তাদের তথ্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিল। সেই সময় পশ্চিম পাকিস্তান ঝড়কে শনাক্ত করতে নতুন সিস্টেম 1 থেকে 4 স্কেল ব্যবহার করত, যেখানে 4 মাত্রা মানে ভয়ানক ঝড়। কিন্তু পূর্ব পাকিস্তানে তারা পুরনো ধাঁচের 1 থেকে 10 পয়েন্ট স্কেল দিয়ে রেখেছিল, যেখানে 10 মাত্রা পৌঁছালেই বোঝা যাবে ঝড়টি বিপজ্জনক। সুতরাং তাদের কাছে খুব তাড়াতাড়ি ঝড়কে শনাক্ত করার কোনো উপায় ছিল না। নাগরিকদের কাছে এই পুরনো ধাঁচের প্রযুক্তি শুধুমাত্র বিভ্রান্তকর বার্তা পৌঁছে দিচ্ছিল। পূর্ব পাকিস্তানের আবহাওয়াবিদরা 10 মাত্রার অপেক্ষা করছিল, যেখানে নতুন প্রযুক্তিতে অলরেডি 4 মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত এই পরিমাপ স্কেল বাসিন্দাদের সতর্ক করার জন্য যথেষ্ট ছিল না। বেশিরভাগ লোকেরা কেবল একটি সাধারণ রেডিও বার্তা থেকে ঝড়কে খুব বেশি গুরুত্ব সহকারে নেয়নি। এছাড়াও এমন অপ্রস্তুত হওয়ার পেছনে আরও কারণ ছিল। এই অঞ্চলে এটি প্রথম ঝড় ছিল না। অতীতে এর আগে এই অঞ্চলে বহুবার এমন ভয়ানক হারিকেন বা অন্যান্য দুর্যোগে প্রায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ বিপর্যয়ের কারণগুলির জন্য যদিও সেন্ট্রাল পাকিস্তান আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দেশভাগের লড়াইতে আমেরিকা কোনোভাবেই সাহায্যের হাত বাড়াতে রাজি হয়নি। মনে করা হয় পশ্চিম পাকিস্তানের অনেক গাফিলতি ছিল পূর্ব পাকিস্তানকে ঝড়ের এই প্রকোপ থেকে রক্ষা করতে। একটি দেশ মূলত দুটি ভূখণ্ডে থেকে যেন আলাদা আলাদা জীবনযাপন করছিল। কেউ খাচ্ছিল আম আর কেউ পাচ্ছিল আটি। যাই হোক, সাইক্লোন সেই পরিস্থিতি বুঝবে না, কাদের গাফিলতি আর কাদের নয় সেটা দেখবে না। তাই ইতিমধ্যে ভোলা সাইক্লোন পূর্ব পাকিস্তানের উপকূলে আঘাত হানতে চলেছে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি তার আস্থানা তৈরি করতে চলেছে পূর্ব পাকিস্তানের মাটিতে, যা আজ বাংলাদেশ নামে পরিচিত। যে দেশটি একটি অতিনিম্ন উপকূলীয় দেশ, বেশিরভাগ এলাকা জলের কাছাকাছি অবস্থিত। দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 33 ফুট উপরে, যেখানে উচ্চ জোয়ারেই ভয়াবহ বন্যা তৈরি করে। আর এই দেশের উপকূলে শত শত মানুষের বসবাস, যারা প্রতি বছর এই ঝড় বা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, 12ই নভেম্বর এক কালো অন্ধকার রাতে অবশেষে ভোলা ঘূর্ণিঝড় তার গন্তব্যে পৌঁছে যায় এবং শত শত মানুষের উপর পরম হিংস্রতার সাথে আঘাত আনে। ক্রমবর্ধমান জলের উচ্ছ্বাস এবং তীর বেগের বাতাস যেন হাজার হাজার সূচ একসাথে দংশন করছে। কিছু এলাকায় 33 ফুট উঁচুতে জল উঠে গিয়েছে। ঘরবাড়ি সমস্ত কিছু মাটির সাথে মিশে গিয়েছে। সমুদ্র তীরের কাছাকাছি বাড়ি এবং গাছপালার উপর দিয়ে বন্যা প্লাবিত হয়েছে। ঝড় মোকাবিলার কোনো উপায় তাদের কাছে ছিল না এবং কারো কাছে এটি হঠাৎ আসা দুঃস্বপ্নের মতো ছিল। কয়েক হাজার মানুষ বাড়ির উঁচু স্থানে থেকে লড়াই করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বাড়িগুলি এমন উঁচু বা মজবুত ছিল না যে এই ঝড়ের বিরুদ্ধে লড়াই করবে। বেশিরভাগ বাড়িগুলিকে সমুদ্র গিলে নিয়েছিল। সমস্ত মানুষেরা যেন হঠাৎ এক মৃত্যু লড়াইতে নেমেছে। বন্যা মিনিটের মধ্যে উচ্চ থেকে উচ্চ প্রান্তে পৌঁছে যাচ্ছিল। মহিলা, পুরুষ এবং শিশুর চিৎকার যেন বাংলাদেশের মাটিকে কাঁপিয়ে তুলছিল। এত সব ঘটনা মাত্র 8 মিনিটের মধ্যেই ঘটে গিয়েছিল। 155 মাইল প্রতি ঘন্টা বাতাস এবং বৃষ্টি তাদের চামড়া ভেদ করে দিচ্ছিল। এদের মধ্যে কালু মাঝি এবং তার ভাই, যারা কোনোভাবে গাছ জড়িয়ে ধরে নিজেদের জীবন রক্ষা করেছিল। তারা গাছের উপরে উঠে দেখতে পেয়েছিল তাদের পরিবার এবং সমস্ত গ্রামবাসীর মৃতদেহ জলে ভাসছে। একমাত্র জলের উপর উঁকি মারছিল একটি উচ্চ বিদ্যালয়, যা প্রায় 3 তলা বিল্ডিং ছিল, আর সবই জলে থই থই করছিল। নভেম্বর 12 এবং 13 এই প্রায় 2 দিনে ভোলা ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর বিশ্ব আবহাওয়া সংস্থা এটিকে ইতিহাসের সবচেয়ে মারাত্মক গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করেছিল, যেখানে আনুমানিক 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। শত শত লাশ বঙ্গোপসাগরে ভেসে গিয়েছিল। 90% বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। উপকূলবর্তী এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সবাই ঠিক একটি জিনিস অনুভব করেছিলেন, যে এই বন্যা, ঝড় এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পেছনে পশ্চিম পাকিস্তান দায়ী ছিল। যারা বেঁচে ছিলেন তারা প্রত্যেকেই একেবারে হৃদয় বিদারক এবং বোধগম্যভাবে তাদের সাহসের বাইরে গিয়ে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু আপনি সম্ভবত ভাবছেন, তাহলে এটি কিভাবে সারা বিশ্বকে ধ্বংস করেছিল? আসলে এর উত্তর আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। এর উত্তর আপনার ধারণার চেয়েও বেশি ভয়ানক। ভোলা সাইক্লোন আঘাত আনার সময় থেকেই পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খান একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে পূর্ব পাকিস্তানকে ঝড়ের জন্য সাহায্য না দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ঝড়ের সংবাদটি আগে থেকেই জানতেন, তবে তাদের সুরক্ষা ব্যবস্থার কোনো ব্যবস্থা করেনি। এর পেছনে ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্র। যেহেতু সেই সময় পূর্ব পাকিস্তান একটি আলাদা রাষ্ট্র গঠন করতে চাইছিল,
তাই তিনি বিশ্বাস করতেন আগামী নির্বাচনে পূর্ব পাকিস্তান তাকে ভোট দেবে না। সুতরাং তার কাছে সমাধান ছিল যতটা সম্ভব মানুষকে হত্যা করা যায়। এরপর ২৬শে মার্চ ১৯৭১ সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। অন্যান্য কারণ ছাড়াও পশ্চিম পাকিস্তান ভোলা সাইক্লোন চলাকালীন যে বর্বরতা দেখিয়েছিল তা অনেক অংশে মুক্তিযুদ্ধের কারণ ছিল। অবশেষে পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ নামে পরিচিত হয়। বাংলাদেশের জন্য ভোলা সাইক্লোন সত্যি একটি অভিশাপের মতো ছিল। এমনকি আজ পর্যন্ত ইতিহাসে এমন একটিও ঝড় আসেনি যা ভোলা সাইক্লোনের মতো মৃত্যু এবং ধ্বংসাত্মকতার রূপ দেখিয়েছে। বাংলাদেশের ভূমি সম্পূর্ণ নগ্ন হয়ে গিয়েছিল। ঘূর্ণিঝড় প্রবাহিত গোটা এলাকা ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। তবে সম্ভবত ভালো কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। এটাই হয়তো পৃথিবীর নিয়ম, যে কারণে বাংলাদেশ আজ একটি স্বাধীন মাতৃভূমি হয়ে উঠেছে। ভিডিওটি দেখে আপনার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।